এবং আমাদের সদর হাসপাতাল গান্ধী সদর হাসপাতালের যৌথ আয়োজনে আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে আমরা কিছু জানি। আমাদের অতিথি হয়ে এসেছেন আজকে সুস্মিতা বিশ্বাস মহাশয়া, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমরা খুব তাড়াতাড়ি ওনার কাছে চলে যাব, ওনার কথা শুনবো, কিন্তু তার আগে এনএসএস প্রোগ্রাম অফিসার তাপস দাস মহাশয়কে আমি অনুরোধ করবো দু এক কথা বলবার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কালীরাজ কলেজ প্রিন্সিপাল ম্যাডামকে আমাদের জেলা হাসপাতালের সঙ্গে অনুষ্ঠানটা করে দেওয়ার সুযোগ পাওয়ার জন্য। আমার খুব অল্প সময়ের মধ্যে এটা করতে হয়েছে বলে আমরা যেটুকু পেরেছি থাকবে সবাইকে মার্জনা পরিণত করছি। ধন্যবাদ আমার স্টুডেন্টদের, অল্প নোটিশে যে কজন এসেছে তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকছে। আজকের বিষয়টি এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ম্যাডাম সব কিছু বলবেন, আমি একটু অল্প করে বলে নিই, কারণ যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং অনেক ইংরাজির ছাত্র আছে। ইংরাজিতে যদিও সিলেবাসে এই সাইকোলজি ব্যাপারটা অনেকটা এসেছে, যারা ফ্রয়েড পড়েছে, লাকার পড়েছে বা পরবর্তীকালে পড়বে। পলিটিক্যাল সায়েন্স না, এটা বহু বছর ধরে যদিও সিলেবাসে আসেনি, সিগমুন্ড ফ্রয়েড বলে একজন লোক আছে। হ্যাঁ, আমাদের সামান্য যারা আমরা একটু মনোবিজ্ঞান চর্চার দিকে মন দিই তাদের পড়তে হয়, বা এটা নির্বাচন, আমাদের যারা পলিটিক্যাল সায়েন্সে আমরা নির্বাচন নিয়ে পড়াশোনা করি তাদের একটু দেখতে হয়। তা এই সিগমুন্ড ফ্রয়েড এবং পরবর্তীকালে লাকা, আলবার্ট ক্যামুস এবং পরবর্তীকালে ল্যাবর সার্ত্রে, এরা এই সাধারণত এই সাইকোঅ্যানালিসিস নিয়ে কাজ করেছে। এবার জাস্ট তোমাদের বলে রাখা যে এইটা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই কারণেই তোমাদের এই মনোবিজ্ঞানী যারা তারা একটা কথা বলে যে পৃথিবীতে সব কিছু এমনি এমনি ঘটে যায় না। হ্যাঁ, এটা নিয়ে অনেক তত্ত্ব আছে, কঠিন তত্ত্ব আছে, কিন্তু সেটা আমি আলোচনায় যাবো না। আমি শুধু একটা কথা তোমাদের বলবো, যেমন ধরো সিগমুন্ড ফ্রয়েড যিনি আছেন, সিগমুন্ড ফ্রয়েড একটা কথা বলেন যে আমরা দেখবে মেয়েরা সাধারণত বাবার প্রতি একটু আকৃষ্ট হই বা ছেলেরা মায়ের প্রতি। এটা একটা থিওরি আছে, যেটা বলে ওডিপাস কমপ্লেক্স। এটা সাধারণভাবে হয় এবং লাকার একটি থিওরির নাম দিচ্ছে, এটার নাম হচ্ছে মিডল ফেজ বলে। তিনি বলছেন যে মানুষ যেভাবে বড় হয়, একটা শিশু এমনি এমনি বড় হয় না, তার পরিবেশের একটা ছাপ পড়ে। মানে ধরো মুর্শিদাবাদের কোনো ছেলে পিজি হাসপাতালে জন্মালো, ওই মুর্শিদাবাদ টেস্ট করেই কথা বলে। হ্যাঁ, ইজন ট্যাইলর বলে একজন বিখ্যাত মনোতাত্ত্বিক, তিনি 60,000 এরকম প্রাণীর উপর গবেষণা করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন পরিবেশ অনুযায়ী মানুষের মনোজগৎ চেঞ্জ। হ্যাঁ, সুতরাং আমরা যা যা দেখছি, যা বাস্তবিক দেখছি, সেটার যেমন গুরুত্ব আছে, মনোজগতেরও একটা গুরুত্ব আছে। এবং এই পরিবেশের যে আমরা দাস, এটা নিয়ে যে গবেষণা হয়েছে, এটা থেকে বেরিয়ে আসাটাকেই অনেকে বিদ্রোহ করছে। অ্যালবার্ট ক্যামুসের বিখ্যাত উক্তি, আই রেবেল দেয়ারফর আই অ্যাম, যে আমি বিদ্রোহী, তার জন্যই আমি নিজের অস্তিত্বটাকে বুঝতে পারি। ঠিক একইভাবে কলসাত্রে আমরা সুসাইড কেন করি, এটা নিয়ে বিস্তর গবেষণা আছে। আসলে এই সুসাইড, এই যে আমরা, এগুলো তো অস্তিত্বের প্রশ্ন। তার জন্য এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমরা দেখবে যে আইআইটিতে যে হঠাৎ করে সুসাইড করছে, এটা যতটা ব্যক্তিগত ততটা পরিবেশের জন্য হয়। সুতরাং কোনো কিছু হঠাৎ করে হয়ে যাচ্ছে না, এটার পিছনে। এবং এই তো আমরা একটা র্যাট রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে। তাতে দেখা যাচ্ছে যে মানুষ এই যে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারছে না, এই তার যে একটা লড়াই, এই লড়াইয়ের মধ্যে থেকে শেষ করছি। এই লড়াইয়ের মধ্যে থেকেই আমাদের বেঁচে থাকার একটা প্রয়াস। ঠিক সুসাইডও ওইরকম একটা বিষয়, যেটা আমাদের পরিবেশকে বোঝাতে সাহায্য করে। এবং এটা সবসময় জানবে যারা সুসাইড করছে তাদের ভিতরে যে আর্তনা, যেটা আমরা ধরতে পারি না, এটা অনেকটা ঋত্বিক ঘটকের
মেঘঢাকা তারের মতো সেই শেষ বিখ্যাত উক্তি যে দাদা আমি বাঁচতে চাই। হয়তো সবাই মৃত্যুর আগে বাঁচতেই চায়, কিন্তু এটাকে আমাদের রোধ করতে হবে, এটার এগেনস্টে আমাদের চলে যেতে হবে। ধন্যবাদ। আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সঞ্চালক দীপ্ত স্যারকে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি একটি বিশেষ কারণে। কারণটি হচ্ছে একটি আলোচনা। আমাদের সমাজে নানা রকম ঘটনা ঘটে যেগুলো আমরা চাই না। আমরা চাই সুন্দর জীবন, যত কঠিনই হোক না কেন সে জীবন যাতে সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি, সহজ সরলভাবে আমরা চালিয়ে যেতে পারি। আমরা চাই না মাঝপথে আমাদের ফুলের কুড়ি সেটা যেন ঝরে না পড়ে, তার পূর্ণ প্রস্ফুটিত হোক, সেটাই আমরা চাই। এই নিয়েই আজকে আলোচনা করবেন মিসেস সুস্মিতা বিশ্বাস। উনি গান্ধী হসপিটালে আছেন। স্টুডেন্টদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করবেন। এখানে লজ্জা বা কোনো কুণ্ঠা বোধ করবে না। এই অনুষ্ঠানের আয়োজক NSS কান্দিরাজ কলেজ এবং গান্ধী হসপিটাল। আমি সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত ছাত্রছাত্রীরা সেখানে আমার শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাদের আমি অভিনন্দন জানাই। খুব স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা কামনা করি এবং এই আলোচনা চক্রের সাফল্য কামনা করি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব সুস্মিতা ম্যাডামের কাছে। আচ্ছা, তার আগে সুস্মিতা ম্যাডামকে আমাদের ছাত্রীদের বরণ করে দেবে। আচ্ছা, আমার গলা কি লাস্ট অবধি যাচ্ছে? তাহলে আমি এভাবেই কমফোর্টেবল। হ্যাঁ, যদি না যায় তাহলে আমাকে একটু লাস্ট থেকে বলবে। আমি সবাইকে তুমিই বলছি, অসুবিধা নেই তো কারোর কোনো? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তখন আমি মাইক ইউজ করব, যে পয়েন্টটা শোনা যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানটায় আসার জন্য। আমি আগে আমার একটু পরিচয় দিয়ে শুরু করি। হ্যাঁ, তোমরা সবাই কলেজ স্টুডেন্ট, তোমাদের পরিচয় আমি জানি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম সুস্মিতা বিশ্বাস।
আমি কান্দি সাব ডিভিশন হসপিটালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে রিক্রুটেড হয়েছি লাস্ট 1.5 বছর হলো, ঠিক আছে? তো তোমাদের এই কান্দির যত মানুষ তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যা যা ইস্যু নিয়ে বাধ্যতামূলক আমার কাছেই আসতে হয়, এবং আমার কাছ থেকে কোনো কোনো সময় মেন্টাল হসপিটাল বা মেডিকেল কলেজেসের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যদি অন্য কাউকে রেফার করতে হয় বা কোনো সাইকিয়াট্রিক রেফার থাকে, তাহলে সেই ক্ষেত্রে মেডিসিনাল হেল্পের জন্য সাইকিয়াট্রিস্টকে তখন পাঠাতে হয়। আমার এরিয়াটা মেইনলি মেডিসিনাল নয়, কাউন্সেলিং এবং সাইকোথেরাপি রিলেটেড। যদি তোমরা কাউন্সেলিংও সবাই কম বেশি জানো, সাইকোথেরাপি কাউন্সেলিংয়েরই একটু বলতে পারি ব্রড পার্ট, একটু বড় করে গুছিয়ে তার মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে কাজ করার নামই হচ্ছে সাইকোথেরাপি, ঠিক আছে? ছোটভাবে যদি আপনি বলি। আচ্ছা, আজকের আমাদের প্রথমে এই স্ক্রিনটা থাকার কথা নয়, কিন্তু এই স্ক্রিনটা আমি প্রথমে দিয়ে রেখেছি, তার একটি মূল কারণ হচ্ছে মেনশন একটা নাম্বার আছে, সবাই সবার কাছে আগে এই নাম্বারটা লিখে দাও। ফোন থাকলে ফোনে, আদারওয়াইজ খাতাতে, আদারওয়াইজ ডায়েরিতে 14416। প্রত্যেকে নিজের জায়গায় এই নাম্বারটাকে নোট করে নিন, ইনক্লুডিং টিচার্স অ্যান্ড অল স্টাফ, ঠিক আছে? সবাই যে যে এখানে প্রেজেন্ট আছি, আমার কাছে নোটেড আছে, বাকি সবাই এই নাম্বারটা নোট করে নাও এবং নিন, তারপরে আমরা এগোবো। আচ্ছা, প্রথমে আমি একটু সবার কাছে যাব যে আত্মহত্যা বা সুইসাইড নিয়ে কার কিরকম ধারণা বা কি মনে আসে শব্দটা শুনলে, কার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে। এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হতে পারে বা কোনো সোশ্যাল এক্সপিরিয়েন্স হতে পারে, যে কোনোভাবে এক্সপিরিয়েন্স আমরা আগে শেয়ার করতে পারি। প্রথম আমরা 5 থেকে 10 মিনিট একটু এক্সপিরিয়েন্স শেয়ারের মধ্যে দিয়ে যাব। তো একটু 2-3 জন, আমি 3 জনকেই সুযোগ দিতে পারবো কারণ খুব লিমিটেড টাইম। 3 জনে একটু শেয়ার করো তারা আত্মহত্যা বলতে কি ভাবছো, কি বুঝছো, কি কথা মাথায় আসে এই শব্দটা শুনলে, বা কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে নিজের বা অন্যের ক্ষেত্রে। কেউ কিছু শেয়ার করতে চাও? শুধু আমি বললে বোরিং হয়ে যাবে বিষয়টা, তোমরা বললে ব্যাপারটা বোথ ওয়ে ইন্টারঅ্যাকশন থাকবে, ঠিক আছে? তো যে কোনো 3 জন, টিচার্সরাও বলতে পারেন, নন টিচিং স্টাফ কেউ থাকলে বলতে পারেন, আদারওয়াইজ স্টুডেন্টরাও বলতে পারেন। সুইসাইড নিয়ে কি মাথায় আসে, কোনোদিন এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছো কিনা, বা অন্য কেউ এক্সপিরিয়েন্স করেছে তোমাদের শেয়ার করেছে কিনা। আমি তো পড়া জিজ্ঞাসা করছি না, যার যা এক্সপেরিয়েন্স এটা শেয়ার করো, যা খুশি বলা যাবে আজকে এই 1 ঘন্টা 45 মিনিট। কারোর কিছু বলার নেই? তাহলে আমি বোর করা শুরু করব। সেটাই বলো। আচ্ছা, কেউ কি কখনো কারো কোনো কাছের মানুষকে এরকম কোনো মুহূর্তের মধ্যে দিয়ে যেতে দেখেছো? কেউ দেখোনি? আচ্ছা, যে দেখেছি বলছো সে একটু শেয়ার করো কিভাবে যেতে দেখেছো, তার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, থ্যাংক ইউ। নাম কি তোমার? তুমি মাস্কটা কি একটু খুলতে পারবে, অসুবিধা না থাকলে? আমার নানা আমার মায়ের বাবা আচ্ছা, ওনার মারা যাওয়ার মানে আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স কিরকম হয়েছিল তার দরুন? তার মানে শকড হয়েছিল তো? আচ্ছা আচ্ছা, আর কেউ যদি কিছু শেয়ার করতে চাও যে নিজের কোনো মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ফিজিক্যাল পেন এবং কোনো সাইকোলজিক্যাল পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যেতে দেখেছো, এবং যদি এরকম কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকে যে সেই মাঝখান দিয়ে যেতে যেতে সেই মানুষটাকে হারিয়ে ফেলেছো, তাহলেও শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ।
আস্তে আস্তে। আচ্ছা হাততালি দিতে হবে না, এক মিনিট। যখন কেউ কারোর এক্সপিরিয়েন্স শেয়ার করছে তার মধ্যে তো একটা কষ্ট যন্ত্রণা থাকতে পারে, সুতরাং আমরা তাকে সেই গ্র্যাটিটিউডটা দেখাবো উইথ দ্য মাইন্ড, নট আ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? আমরা কেউ হাততালি দেবো না, তাহলে সেই মানুষটার এক্সপিরিয়েন্সটাকে আমরা খুব একটা ভালো জায়গায় রাখতে পারছি না। তো আমরা হাততালি না দিয়ে তার সাথে একটু সহমর্মিতা রাখবো। বল। ম্যাম, প্রথমে আমি কোনোদিন সুইসাইডের ব্যাপারে ভাবিনি, মানে ওরকম সিচুয়েশন আমার আসেনি, কিন্তু আমার শুধু মনে হয় যে আমি হয়তো মরে যাবো এরকম ঘটনা। আমি স্যারের সঙ্গে একদিন এটা নিয়ে কথাবার্তা বলছিলাম, মানে আমার শুধু মনে হয় যে আমি মরে যাবো, হয়তো আমার আজকে আছি, আমি 1 সেকেন্ড পর আমি হয়তো মরে যাবো। আমি মরে গেলে কি করবো, আমি কোথায় থাকবো, মানে কি করবো, আমার মানে মনের ভিতরে খুবই ভয় হয়। আর রাত্রে আমি কোনোদিন ঠিকমতো ঘুমাতে পারি না, আমি শুধু বিছানায় শুয়ে পড়ে মনে হয় এই যে আমি শুনছি, আমি সকালবেলা তো না উঠতেও পারি, সারা রাতের মধ্যে যদি মরে যায় তাহলে আমি কি করে কি করবো, আর আমার আসলে কি হবে মরে গেলে, এইটাই আমার শুধু মাথায় চিন্তা। আমি ঘুমাতেও পারি না, খেতে গেলেও, বসতে গেলেও, শুতে গেলেও একটাই চিন্তা ছিল। কিন্তু আমি কোনো এই মরে যাবো ভাবি, কিন্তু মরে যাবো তো এখনই যাবো, মানে সুইসাইডের কথা আমি ভাবি না, কিন্তু ওই যে একটাই চিন্তা আমার, শুধু মরে গেলে আমার কি হবে, মানে কিভাবে কি করবো, কোথায় থাকবো। আচ্ছা আমি যদি তোমায় প্রশ্ন করি মরে গেলে কি হবে, একটু বলো। আমি কিছুই জানি না। এই আস্তে রে আস্তে, পিছনে। আচ্ছা এক মিনিট, আমাদের যদি কোনো পার্সোনাল, আমি একটু বলে নিই, আমাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে, যেটা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এই কিছুক্ষণ সময় সেটাকে একটু মনের মধ্যে চেপে রেখে বাকিদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই কথা বললে, কিন্তু কি হবে, যে কথা বলছে তার একটু ডিস্ট্রাকশন হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। বল। ম্যাম, আমি জানি না যে কি হবে, আমি কোনোদিন তো কারোর কাছে শুনিনি, আর মরে গেলে তো সে ফেরত আসে না। তুমি সেই স্কোপটা পাবে না, কারণ মরে গিয়ে কেউ এসে বলার চেষ্টা করলেও আসতে পারবে না কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু আমার নিজে থেকে মনে হয় যে আমি কি করব। এটা ফিয়ার অফ ডেথ, ঠিক আছে? এই ও যে এক্সপিরিয়েন্সটা বললো, ওটা সাইকোলজিক্যালি আমরা অনেক টার্মিনোলজি ইউজ করি, যদি আমি খুব জেনারেল টার্মিনোলজি ইউজ করি সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ, ঠিক আছে? আমাদের এক একজনের এক এক রকম ফিয়ার থাকে, ফিয়ার অফ পারফরমেন্স, বিভিন্ন রকম অ্যাংজাইটি প্যাটার্ন থাকে। তো ওর বেসিক্যালি মৃত্যু নিয়ে একটা ভয়ের জায়গা তৈরি হয়েছে, তার কোনো ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে, ঠিক আছে? তোমার যদি এটা খুব ক্রনিক হয়, তুমি কারোর সাথে একটু কনসাল্ট করো, কারণ তোমার হয়তো এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এমনি এমনি তো তৈরি হয়নি, একটা ফিলিংস বা একটা ইমোশন। আমার কারোর সঙ্গে যে ঝগড়া হয়, কিছু হতে হবে না তোমার। যদি দেখো আমরা সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল কোনো একটা হেল্প বা কনসালটেন্সি তখন যেতে বলি যখন আমার কাজ আমি শুধু একা করতে পারছি না, শুধু যখন আমি আমার ইমোশন একা হ্যান্ডেল করতে পারছি না, দেন সিক ফর হেল্প। তুমি 3 দিন জ্বরে বা বিছানায় কাটাচ্ছ, ঠিক আছে, তারপরে যদি তুমি কাজেই না যেতে পারো 5-7 দিন ধরে, তুমি তো ডক্টরের কাছে যাবে। আমার কি হয়েছে ডাক্তারবাবু একটু দেখে দিন তো, ডাক্তারকে দেখেই অনেক সময় জ্বরটা কমে যেতে পারে, তাই না? সেরকম মনেরও একটু মাঝে মাঝে মনের ঘরের ঝুলটা একটু ঝাড়তে হয়, বেশি দিন থাকলে ঝুল বেশি পড়ে গেলে সমস্যা হবে, ঠিক আছে? তো তুমি একটু হেল্প সিক করবে। ফিয়ার অফ ডেথ আছে তো, এটা কেন আসছে, এত রেকারেন্টলি কেন আসছে, কোনো নেগেটিভ থট আছে কি না, এই জায়গাগুলো একটু দেখতে হবে। আচ্ছা আর কেউ কি কিছু শেয়ার করতে চাও? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার পার্সোনাল এই আস্তে রে। অনেক সময় আমাদের সোশ্যাল প্রেশার আমাদের মানে সেটা জেনারেশন গ্যাপ আছে, আমাদের সাথে আমাদের পেরেন্টসের, ওরা অনেক কিছু বুঝতে চায় না। যেমন আমরা আমাদের ড্রিমস হয়তো থেকে পারসিউ করতে চাই, সেটা সাপোজ নেগেটিভ ড্রয়িং, আর্ট বা সাপোজ কোনো লাইনে পারসিউ করতে চাই তাদের ড্রিমস, কিন্তু বাবা মায়েরা অনেক সময় সেটা নিয়ে সহমত হন না, কারণ কি তাদের মনে হয় যে এটা নিয়ে কোনো ভালো ব্রাইট ফিউচার নেই। হ্যাঁ, একদিকে এটা ঠিক যে তারা সমাজে ভালো চায়, কিন্তু সবসময় তারা ভালো চায় আর সেটাকে সবসময় ভালোই হবে এরকম কিন্তু মানে তাই না? ওরা ভালোটা চায়, কিন্তু আমাদের অনুযায়ী যে সেটা ভালোই হবে, আমরা একটু শুনি আমাদের অনুযায়ী যে সেটা ভালোই হবে এমন কোনো মানে কথা নেই। সেইখান থেকে মানে আমাদের নিজেদের ড্রিমস অনেকেই হয়তো আমরা পারসিউ করতে পারি না, বা প্রেশারে আমরা হয়তো অনেক স্ট্রিম চুজ করতে হয় যেটা আমাদের ইচ্ছাতে না থাকলে আমাদের হতে পারে। সেইখান থেকে কীভাবে আমরা মানে ফ্রাস্ট্রেট হয়ে পড়ি লং রানে, যে কীভাবে আমরা সেটাকে ওভারকাম করি। আমরা আজকে সমস্ত টপিককে নিয়ে গিয়ে সুইসাইডের গাড্ডার মধ্যে ফেলবো, ঠিক আছে? যে কোনো স্ট্রেস
দেখো সুইসাইডটা ফার্স্ট চয়েস কখনো হতে পারে না। চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সুইসাইড করে আসি কেমন লাগে দেখি, এটা কারণ তো অপশন হতে পারে না। তার মানে যে এই পাথটা চুজ করছে সে অনেকটা জার্নি থেকে এসেছে, তার মধ্যে ফিয়ার আছে, অ্যাংজাইটি আছে, ট্রমা আছে, ঠিক আছে? আরো বিভিন্ন রকম টার্মিনোলজি আমরা ইউজ করতে পারি, বা জেনারেলি ফিয়ার, অ্যাংজাইটি, ট্রমা, স্ট্রেস, ক্রনিক স্ট্রেস, নেগেটিভ থট, রিকারেন্ট নেগেটিভ থট, এই অনেক কিছু স্টেজের মধ্যে দিয়ে গিয়ে লাস্টে মানুষটা বেছে নেয় যে তাহলে বোধহয় আর আমার থাকা হলো না, ঠিক আছে? এবং সে কিন্তু বিভিন্নভাবে কোনো কোনো সময় হেল্প সিক করার চেষ্টা করে, কারণ ওই যে বললাম মরে যাওয়াটা ফার্স্ট চয়েস কারোর হতে পারে না। এবার সেই তার মধ্যে দিয়ে যেতে গেলে যে ইমোশনাল জায়গাগুলোর মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই ইমোশনাল এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা কি করতে পারি এবং কিভাবে এই প্রতিরোধটা করতে পারি, তার মধ্যে আজকে আমরা ফাইনালি ঢুকবো। তো তার ফার্স্ট কিছু স্লাইড আমি চেঞ্জ করব। আচ্ছা, এখানে ফার্স্টে আমি স্লাইডে রেখেছি কিছু সাইন অ্যান্ড সিম্পটমস, ঠিক আছে? ধরো আত্মহত্যা মানে বুঝতে হবে দু ধরনের জায়গা থেকে আসতে পারে আত্মহত্যার প্রবণতা। একটা হচ্ছে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি মানে অতিরিক্ত ধরো নিজের যে ইমোশন সেইগুলোকে কন্ট্রোল না করতে পারার বাইরের প্রকাশটা অতিরিক্ত হয়, ইম্পালসিভ বিহেভিয়ার আমরা যেটা বলি। সেইখান থেকে সুইসাইডের কিছু প্রিভিয়াস মানে সেলফ হার্ম বলি আমরা, একটা শব্দ বলি সেলফ হার্ম। ইম্পালসিভিটি থেকে সেই সেলফ হার্ম আসে। আরেকটা আসে তোমরা খুব ক্রনিকলি ইউজ করো, সেটা হচ্ছে ডিপ্রেশন। কাউকে একটু মুড অফ দেখলে এই তোকে ডিপ্রেশন হয়েছে, এই তুই ডিপ্রেশনে ভুগছিস, আমার না প্রচন্ড 3 দিন ধরে ডিপ্রেশন হচ্ছে, ঠিক আছে? প্রথম কথা, ডিপ্রেশন কখনো 3 দিন ধরে হয় না, ঠিক আছে? ডিপ্রেশনের পুরো শব্দটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের একটা ফেজ হয়, ফেজটা জেনারেলি 1 মাস টানা থাকতে হয় এবং তার কিছু সাইন অ্যান্ড সিম্পটমস আছে, কিছু ফিজিক্যাল সিম্পটমস আছে, কিছু কগনিটিভ সিম্পটমস আছে, আরো অনেক ধরনের সিম্পটমস আছে। তার মধ্যে কিছু কিছু জেনারেল কথা দিয়ে আমরা আলোচনাটাকে এগোই। কি হতে পারে? কেউ যদি মানসিক এই ডিপ্রেশন নামক মানসিক অসুস্থতার শিকার হয়, তোমরা কয়েকটা সিম্পটমস বলো যেগুলো তার হতে পারে। কি হতে পারে? ইন্টারেস্ট লস, আর বিরক্তি ভাব, আর কেউ কিন্তু এখান থেকে টুকলি করে বলো না, ঠিক আছে? ভেতর থেকে বলো। হ্যাঁ, সোসাইটি, আইসোলেশন, আর পেছন থেকে বলো, পেছনে শুধু গল্প করতে দেবো না। এবার পড়া করবো কিন্তু, কোন ডিপার্টমেন্ট সেই টিচারকে ডাকিয়ে পড়া করবো কিন্তু, কথা বলো। হ্যাঁ, নেশার প্রতি একটা আসক্তি আসতে পারে। নেশার প্রতি একটা আসক্তি আসতে পারে, হ্যাঁ। আর কি হতে পারে? পেছনের বেঞ্চ, আর কি হতে পারে? পেছনের বেঞ্চে সেকেন্ড জোন, আর কি হতে পারে? মন খারাপটা হয় কখনো? হয়নি কখনো দিন? আর কি হতে পারে? একই চিন্তা বারবার আসতে পারে, রেকারেন্ট থট। আর হ্যাঁ, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, অ্যাংরি বিহেভিয়ার। আর মেয়েরা একটু এগিয়ে এসো পথে, বলো বলো। সব মন খারাপ কি শুধু ছেলেদেরই হবে, মেয়েদের হবে না? বলো কি হতে পারে? হোপলেসনেস আসতে পারে, আর বেঁচে থাকার কোনো আশা নেই, আমার জীবনে আর কিছুই হবে না। হেল্পলেসনেস আসতে পারে, তাই না? অসহায়তা, নেগেটিভ থট তো বলেছে, একটা আশা হত, অসহায়তা, আমার আর বোধহয় থেকে লাভ নেই, এই ফিলিংসটা ভীষণ রেকারেন্টলি আসে। আমরা এটাকে ট্রায়াড বলি, হোপলেসনেস, হেল্পলেসনেস, হোপলেসনেস। এই ট্রায়াডটা তৈরি হয় খুব স্ট্রং। কেউ কেউ বললে খেতে ইচ্ছে করে না, অনেকে ওভার ইটিং করে। আমি ডিপ্রেশনের প্রচুর পেশেন্টকে দেখেছি যারা ওবেস, ঠিক আছে? ওবেসিটি আছে। কেন আছে? কারণ ডিপ্রেশনের দরুন কিছু কিছু
হরমোনাল ইমব্যালেন্স হয়। যারা বায়োলজি পড়েছো তারা কম বেশি জানো সেরোটোনিন, ডোপামিন, তাই না, আরো অনেক হরমোনস আছে, সেইগুলো আপ ডাউন হতে থাকে এবং তার দরুন যে প্লেজারেবল ফিলিংসটা ইন্টারনালি হওয়ার কথা সেটা বাইরের মাধ্যমে নিতে হয়। আমার স্যাটাইটি সিগন্যাল কাজ করে না। স্যাটাইটি সিগন্যাল কি বলে? বাবু তুমি অনেক খেয়েছো, এবার থামো। এটা স্যাটাইটি সিগন্যাল। যখন স্যাটাইটি সিগন্যাল উইক হয়ে যায় আর কাজ করে না, তখন মনে হবে যে আরো একটু খাই, আরো একটু খাই, আরো খাই। কারণ খাবারের মধ্যে দিয়ে তুমি প্লেজার পাচ্ছি, বাইরে থেকে আর তো কোনো প্লেজার পাচ্ছি না। আরেকটা কি হয়? অতিরিক্ত ঘুম। তাই বলে বাবু যে যে ঘুমাচ্ছে তাকে ধরে ধরে তোলাস না, তুই বেশি ঘুমাস, তুই তো 12 ঘন্টা ঘুমাস, 14 ঘন্টা ঘুমাস না। ডিপ্রেশনের ঘুমটা একটু অন্যরকম। ডিপ্রেশনে আমার কাছে যে মানুষরা আসে যাদের ওভার স্লিপিং টেন্ডেন্সি থাকে, তারা বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে কি করব আমি সেটাই কোনোদিন বুঝতে পারি না। কিসের জন্য ঘুম থেকে উঠবো? কারণ ঘুম থেকে ওঠারই তার কাছে কোনো কারণ নেই। যতক্ষণ ঘুমোচ্ছে মনে হচ্ছে আমি একটা উম্বের মধ্যে। বাচ্চা কিভাবে থাকে জানো? উম্বের মধ্যে কি করে থাকে? মায়ের পেটের মধ্যে বাচ্চা কিভাবে থাকে? গুটি সুটি মেরে ছোট্ট অন্ধকার জায়গায়। ডিপ্রেসিভ কন্ডিশনে মানুষ এই জায়গাতে চলে যায় আস্তে আস্তে। ছোট জায়গায় নিজেকে ঢুকিয়ে নেয়, অন্ধকার করে রাখে। ঘুম মানে কি? ঘুমটা কিন্তু প্লেজারের জন্য নয়। কার কাছে ঘুম ছাড়া তো আর কিছু করার অপশন নেই। আমার কাছে লাস্ট বোধহয় 3 মাস আগে একজন পেশেন্ট এসেছিলেন, তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত। উনি সকালবেলায় উঠে যে ব্রাশ করতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছিলেন। খাবারটা যে খেতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছিলেন। তো বাকি কাজে যেতে পারছে না, মন খারাপ থাকছে, এইগুলো তো আমি ছেড়েই দিলাম। আমরা কেউ এখন ভাবতে পারবো এখানে বসে যে আমি সকালবেলা উঠে ব্রাশ কিভাবে করতে হয় ভুলে গেছি? তার যন্ত্রণার জায়গাটা বোঝা যাচ্ছে একটু হলেও? কোন স্টেজ অফ মাইন্ডের মধ্যে দিয়ে মানুষ যায়? আচ্ছা, এটা হচ্ছে কম বেশি ডিপ্রেশনের বেসিক কিছু জায়গা, ঠিক আছে? আরো অনেক আছে, সেই গল্প বলতে গেলে এখন এই সেশনটা ডিপ্রেশনেই চলে যাবে। বাট আরো কিছু সিম্পটমস আছে, সেটা হচ্ছে এখানে বলে দিই আমি: লো মুড, ল্যাক অফ অ্যাপেটাইট, ওভার ইটিং, আই স্ট্রেন, চোখ টেনে টেনে ধরে অনেক সময়, তারপর ইরিটেবিলিটি, অ্যাঙ্গার আউটবার্স্ট, অ্যানশিয়াসনেস, আর লস অফ ইন্টারেস্ট তো আছেই। সোশ্যাল আইসোলেশনও বললো, পিয়ার গ্রুপ মানে বন্ধুদের সাথে আর অ্যাডজাস্ট করতে পারছে না, ঠিক আছে? একটু কিছু অন্যরকম বললেই ভাবছে আমাকে বললো না তো। ধরো সাপোজ দুটো মানুষ কথা বলছে, ওর মনটা খুব খারাপ, ও আশপাশ দিয়ে যাচ্ছিল, হয়তো সে বললো জানিস তো ও একদম ভালো না। এই ও একদম ভালো নাটা ও মনে করলো আমাকে বললো না তো, আমাকে খারাপটা বললো না তো। এমন মানুষ আছে, আমি কাজ করতে করতে দেখেছি। ধরো সাপোজ সে বাড়িতে বসে আছে, হ্যাঁ, হয়তো মা বা কেউ বাড়ির লোক বা ডোমেস্টিক হেল্প যে আছে বা বাবা কেউ একজন ভাত বসিয়েছে, ঠিক আছে? ও হয়তো জানতো না যে ভাত বসিয়েছে, ওকে হয়তো বলেও রাখেনি, ভাতের ফ্যান পড়ে গেছে, গ্যাস নিভে গেছে, ঠিক আছে? এবার বাড়ির লোক এসে বলছে যাও ফ্যান নিভে, গ্যাস নিভে গেল, গ্যাস তো চালু ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। বাড়ির লোক বাবা মারা বলে না এরকম, বিরাট অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। ও ভাবছে সবকিছু ওকে বলছে, তুই বন্ধ করিসনি বলে গ্যাস নিভে গেল, তুই বন্ধ করিসনি বলে আজকে বাড়িতে আগুন চলে যেতে পারতো, তুই বন্ধ করিসনি বলে এতগুলো মানুষ মারা যেতে পারতো। সেলফ ব্লেমিং টেন্ডেন্সিস প্রচন্ড এইগুলো হয়, ঠিক আছে? আচ্ছা কিছু সুইসাইডাল বিহেভিয়ার আছে, কিছু নন সুইসাইডাল বিহেভিয়ার আছে। নন সুইসাইডাল বিহেভিয়ারগুলো কোনো সেলফ হার্মিং বলবো, ঠিক আছে? আমরা এই ছোট থেকে বড় হওয়ার পথে অনেককে দেখেছি, শুনেছি, নিজেরাও এক্সপেরিয়েন্স করেছি যে অনেক সময় মাথা ঠুকে নিজেকে হার্ম করা, হাত কেটে ফেলা, কেউ কেউ কম্পাস। এবার হাত কাটার বিভিন্ন রকম আর্ট ফর্ম আছে। কেউ কেউ কম্পাসে কমফোর্টেবল, কেউ কেউ ব্লেডে কমফোর্টেবল, কেউ কেউ আর কিসে কমফোর্টেবল বলো? আর কারোর কাছে ইনোভেটিভ কোনো আইডিয়া আছে সেলফ হার্ম করার? হ্যাঁ বলো। এই হ্যাঁ, ড্রিল মেশিন, যেটা দিয়ে কাটার যেটা হয় সেটা দিয়ে হাত কেটে দেখেছি। মানে এনি কাইন্ড অফ কাটার। হ্যাঁ, এনি কাইন্ড অফ কাটার জিনিস দিয়ে হাত কাটা। আরো কারোর সেলফ হার্মিং কিছু ইনোভেটিভ আইডিয়া? নতুন ব্রেন, নতুন নতুন আইডিয়া বেরোবে তো। তোমাকে আমি সব বলতে দেবো না।
আরো বাকিদের বলতে হবে, বলো। ইলেকট্রিক শক কি নিজে নেব না অন্যকে দেওয়াবো? মানে ধরো আমার করতে ইচ্ছে করছে সেলফ হার্ম, তো আমি কি করব? হাত ঢুকিয়ে দেবো? আচ্ছা, ভেরি গুড আইডিয়া। আর এটা বলছো? হ্যাঁ বলো। এটা আমি দেখেছি অনেকগুলো সিগারেট বিড়ি যা খাই নিজের হাতে ছাকা নিয়ে নেয়। দেখেছি, হ্যাঁ সিগারেট বিড়ি ছাকা দেওয়া সেলফ হার্মিং। হ্যাঁ হ্যাঁ বলো, লাস্টে হাত তুললে বলো। আর 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 ও আর বলতে পারছি না বলে পাশের জনকে বলছে, বলো তুমি বলে দাও কি বলছে। ফাঁসি লাগানো, ফাঁসি লাগানো সেলফ হার্মিং এর থেকে একটু বেশি, মানে শুধু নিচের টুলটা সরিয়ে নিতে হবে, ওটা সেলফ হার্মিং এর থেকে একটু বেশি, তার প্ল্যানটা আরেকটু মজবুত। হ্যাঁ, আর সেলফ হার্মিং বলেছি আমি পেনের টিপ দিয়ে হাতে বা যে কোনো জায়গায়। আর 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 কিসের ছ্যাঁকা মারা? সিগারেটের ছ্যাঁকা বলেছে। আর আর কোনো আইডিয়া নেই? আর? সবাই একসাথে বললে আমি শুনতে পারবো, আমি সবাই একসাথে বললে শুনতে পারবো। ওয়ান বাই ওয়ান। কাচের বোতল দিয়ে হাত কাটা, রেল লাইনে মাথা দেওয়া, সেলফ হার্মিং টেন্ডেন্সি ওটা। আচ্ছা আচ্ছা, এক মিনিট, এখানে আমি পুরনো কিছু, আমি যেন পুরনো কিছু আইডিয়া দিয়ে রেখে দিয়েছি, বাকি তোমরা প্রচুর নতুন আইডিয়া দিয়েছো, সেগুলোকে এখানে ইনক্লুড করে দিয়ে ধরো যে প্রচুর টাইপ অফ সেলফ হার্মিং টেন্ডেন্সি আছে, ঠিক আছে? তার মধ্যে আমি যেরকম দেখেছিলাম একজনের আইব্রো বা এই যে আইল্যাশ, ঠিক আছে, এটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ঠিক আছে? মানে এগুলো কাজের এক্সপেরিয়েন্সে দেখেছি, অনেকে চুল ছিঁড়ে ফেলে, জাস্ট ফুল করে টেনে ছিঁড়ে ফেলে, কেউ কেউ নখ উল্টে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটু হাই লেভেলের সেলফ হার্মিং টেন্ডেন্সি, ইনোভেটিভ আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, সুইসাইডাল আইডিয়েশন, এই শব্দটার সাথে কেউ পরিচিত? সুইসাইডাল আইডিয়েশন মানেটা তো আমি বলবো, ওটার জন্য গেস্ট, কেউ কি পরিচিত? না। আচ্ছা, আইডিয়েশন মানে আইডিয়া থেকে একটা সুন্দর শব্দ ব্যবহার করে আইডিয়েশন শব্দটা এসেছে। তো সুইসাইডাল আইডিয়েশন মানে বেসিক্যালি কি হয়, যখন আমার সুইসাইড করার এই যে ডিফারেন্ট কাইন্ড অফ আইডিয়াস গুলো মাথায় আসছে এবং রেকারেন্টলি আসছে, আজকে আসছে আবার এক বছর বাদে আসছে, এরকম নয়, বারে বারে আসছে, মরে গেলেই হয়, কি করে মারা যাওয়া যায়, কিভাবে নিজের ফিলিংসটাকে, এই যে মারা যাওয়ার ফিলিংসটাকে শেয়ার করা যায়, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করা যায়, এই জায়গাটাকে সেলফ হার্মিং টেন্ডেন্সি যখন আইডিয়েশনে চলে আসে, তখন কিন্তু সেটা শুধু হার্মিং থাকছে না, রেকারেন্ট থট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কজ তো আমরা সবাই জানি, কি কি কারণে মরতে ইচ্ছা হতে পারে, সেটা যদি আমি বলি। হ্যাঁ হ্যাঁ, কে বলছো একটু হাতটা তুলে বলো। অসংখ্য কারণ হতে পারে, তার মধ্যে অনেকগুলো জেনারেল কিছু কারণ হতে পারে, যেহেতু আমরা কলেজে এসেছি, কেউ তো পড়াশোনা রিলেটেড কোনো কারণ হতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে, হ্যাঁ
আচ্ছা, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবি ও বারবার মরে যাবো বলে, মরবেও না, তাই তো? বারবার যে বলে সে মরে না। 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর কি? আর কি মিথ আছে? যে একবার কোনোবার সুইসাইড করেছে সে আর দ্বিতীয়বার ওই পথে যাবে। হসপিটালে ডাক্তারবাবুরা খুব বলে, দেখলি তো বিষ খেয়ে কিরম লাগলো, আর করবি? আর করার কারণ এলেই করতে যাবে, তাই না? তো আর কি কারণ হতে পারে, আর কি মিথ হতে পারে? অনেকে বলে বারবার এরকম করছে মরে গেলেই হয়, এরকম বলে। না, এটা মিথ নয়, এটা অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার থেকে আসে, এটা মিথ নয়। মিথ মানে হচ্ছে ভুল চলতি ধারণা কিছু। তো জেনারেলি এই কিছু মিথ আমরা কাজ করতে গিয়ে দেখি যে বারবার বলে সে করে না, যে একবার করেছে সে আর ন্যাড়া কোনোদিন আর বেলতলায় যাবে না। আচ্ছা, ন্যাড়া তো টুপি পরেও বেলতলায় যেতে পারে, তাই তো? তারপরে আরো আছে, যেরকম ধরো আমরা বলি অনেক সময়, মানে আমরা সাধারণ মানুষ বাড়িতে বলি যে ও বারবার বলছে, ও এরকম করছে, ওকে একটু কদিন দেখে দেখে রাখ, তারপরে ও যখন ওর ইয়ে হয়ে যাবে তখনই ঠিক হয়ে যাবে। তো সবসময় সেগুলো হয় না, এগুলো কিছু মিথ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে প্রিভেনশনের জায়গায় আসবো। আর কারণ কোনো প্রশ্ন আছে? এইবার তো আত্মহত্যা তো করতে দেওয়া যাবে না, তাই না? যতই সুন্দর জিনিস মনে হোক না কেন, যে এরপরে তো শুধুই মুক্তি, শুধুই মুক্তি, আকাশে গিয়ে হেসে হেসে বেড়াবো, আর তো কোনো সমস্যা থাকবে না। কিন্তু কেউ তো ফিরে এসে জানায়নি আমাদেরকে যে তার কিরকম হচ্ছে ওখানে গিয়ে। দেখা গেল হয়তো ওখানে গিয়ে বেশি আফসোস করছে, আর 2 দিন দিলেই হতো। তো সুতরাং তাহলে এটাকে প্রিভেন্ট করতে হবে, যেহেতু কোনো সায়েন্টিফিক প্রুফ নেই যে মরে যাওয়ার পর প্রবলেমগুলো সলভ হয়ে গেল, সেই জন্য প্রিভেন্ট করতে হবে। কিছু করার নেই, প্রিভেন্ট করার কিছু বেসিক জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটার ইউটিলাইজেশন আমি লাস্টে যাচ্ছি। ফার্স্ট অফ অল, যার যখন মনে হচ্ছে যে আমি এই মন খারাপের মধ্যে দিয়ে খুব দীর্ঘ সময়ের জন্য যাচ্ছি, এই জায়গাটায় কেউ কোনো প্লিজ কথা বলো না, ঠিক আছে? কারণ কেন বলছি আমি কথা না বলতে, ধরো আমার প্রয়োজন নেই এটা জানার, কিন্তু আমার পাশের বন্ধুদের প্রয়োজন ছিল। এবার এই আমার জানার প্রয়োজন নেই এর তাগিদে আমি এমন কথা বললাম যে যার দরকার ছিল সে জানতে পারলো না বেচারি। হয়তো আজকেই সে বাড়িতে গিয়ে কিছু একটা স্টেপ নেওয়ার কথা ভাবছিল, হয়তো এগুলো জেনে সে আর নিল না। তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা এইবার থেকে আর কেউ কোনো কথা বলবো না, যতক্ষণ না আমি বলছি কিছু একটা বলবো। সবার মতামত আছে? এটাতে মত আছে? ঠিক আছে, কেউ কোনো কথা বলবে না, আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে যখন ধরো আমার মনে হচ্ছে যে আমার মন খারাপটা খুব তীব্র হচ্ছে। এবার এই তীব্রতাটা কিভাবে বুঝবো? খুব বেশি পরিমাণে হচ্ছে। ধরো আজকে রাতে আমাদের কম বেশি সবারই মন খারাপ করে, কিছু উদাস উদাস সন্ধ্যা থাকে। আচ্ছা, আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ কথা বলো না, তাহলে পাশের জনের যদি শোনার হয় সে শুনতে পারবে, প্লিজ। ধরো আজকে রাত্রিবেলা আমার মনটা কেমন আনচান আনচান করছে, মনে হলো যে বাইরে থেকে কিছু খাবার এনে কিনে খেয়ে নিই, দিয়ে সারা রাতে ঘুমিয়ে নিই, সকালবেলায় ঠিক হয়ে গেল। সেই মন খারাপ আমাদের সবার হয়, তাই না? একটু উদাস উদাস করা দুপুর, উদাস উদাস করা রাত। কোনো সময় দেখছি যে কোনো বন্ধু কোনো ভালো রেজাল্ট করেছে, বাট আমার রেজাল্টটা আমি তার থেকেও বেশি পরিশ্রম করেছিলাম আমি জানি, কিন্তু এলো না ততটা ভালো রেজাল্ট। বা আমি একটা কাজের জায়গায় কাজ খুঁজতে যাচ্ছি, আমি জানি ওটা আমার পাওয়ার কথা, পেলাম না। এরকম হতে পারে যে মানুষটাকে আমি খুব পছন্দ করি সেই মানুষটা আমাকে পছন্দ করে না। এরকম হতে পারে যে আমার বাবা মাকে আমি আমার সমস্যা বোঝাতে চাইছি, কিন্তু সে সমস্যাটা বুঝতে পারছে না, বা ধরে নিলাম বোঝার চেষ্টা করছে না। এই মন খারাপের মধ্যে আমরা সবাই যাই, কিন্তু এই মন খারাপটা যখন তীব্রতর হতে চলেছে, সেটা আমি এতক্ষণ বললাম কিভাবে বুঝবো তীব্র হচ্ছে, আরো বাড়ছে। তো জেনারেলি 15 দিন, 10 দিন, 15 দিন, 18 দিন, 20 দিন একই স্টেট অফ মাইন্ড থাকবে, কোনো কিছুই আর আমাকে এফেক্ট করছে না। ভালো লাগার যে কাজগুলো আগে করতাম এখন সব বন্ধ করে দিয়েছি, ভালো লাগার যে মানুষগুলোর সাথে কথা বলতাম সব বন্ধ করে দিয়েছি। যা যা 2 দিন আগে আমাকে এন্টারটেইন করতো আর সেগুলো আমাকে টাচও করতে পারছে না, ঠিক আছে? তার মানে আমাকে ট্রিগার করছে মন খারাপটা, আমাকে এইবার একটু ভাবতে হবে।
এই ভাবার পিরিয়ডে কার কার হেল্প তোমরা নিতে পারো। ফার্স্ট অফ অল ফ্যামিলি, ঠিক আছে? ফ্যামিলিতে এমন একটা মানুষ খোঁজো বা এমন একটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করো যে তুলনামূলকভাবে একটু তোমার কথাটা শুনবে বেশি, একটু বেটার লিসেনার যাকে আমরা বলি, একটু শুনবে 5টা মিনিট, বা তাকে রিকোয়েস্ট করো যে দেখ বা দেখো আমার কিছু বলার আছে, প্লিজ একটু 5টা মিনিট আমার সাথে বসবে, একটু আমি কথাটা বলতে চাই, আমার যেটা ভেতরে ফিল করছি নিজে নিজে হ্যান্ডেল করতে পারছি না, তোমার সাথে একটু শেয়ার করতে চাই। সে যদি নাও বুঝতে পারে সেই মুহূর্তে তাকে একটু বুঝিয়ে বলো, একটু আমার সাথে বসো, একটু দরকার আমার তোমার হেল্প। যদি এরকম কোনো মানুষ ফ্যামিলিতে ইমিডিয়েট থাকে তার সাথে কথা বলো। আদার না, দ্বিতীয়ত বন্ধু। সেকেন্ড হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম কোনো মানুষ থাকে যে যদি একটু জাজমেন্টালও হয়, যদি মনে হয় আজকে এই কথাটা শুনছে কালকেই তো পরের জনকে বলে দিতে পারে, তাহলেও তাকে একটু বলো যে তোকে আমি এটা শেয়ার করছি, তো প্লিজ একটু কিছুদিন নিজের মধ্যে রাখ জিনিসটা, রিকোয়েস্ট করো, বলে সেই মানুষটার সাথে কথা বলো। যদি সে তোমার বিশ্বস্ত হয়, তাকে একটু বলতে পারছো বলে মনে হয়, তার কাছে যাও। থার্ড কে হতে পারে কোনো যদি টিচার্স থাকে, টিচার্স বা যেখানে কেউ তোমরা এখন কলেজে পড়ো, কেউ হয়তো সাইড বাই সাইড ওয়ার্ক করো বা পার্ট টাইম কিছু জব করো, কম বেশি কেউ হয়তো করতেও পারো, টিউশন করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি টিউশনে এমন কোনো স্টুডেন্ট থাকে, যেমন আমি পার্সোনালি এটা খুব করতাম, আমি অ্যাকচুয়ালি 2-3 বছর সাইকোলজি পড়াতাম একটা হায়ার সেকেন্ডারি স্কুলে। তো যখন ধরো আমার মনে হচ্ছে যে ফ্যামিলির সাথে কথা বলে হচ্ছে না ঠিক, বন্ধুদের সাথেও ঠিক কথা বলতে পারছি না, তখন আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলতাম। জানিস তো আজকে না সকাল থেকে মনটা খুব খারাপ, হ্যাঁ ম্যাম কি হয়েছে, আরে আজকে অমুক জিনিসটা এরকম হয়েছে, নিজে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করতে পারছি না, কাল রাতে ঘুমও ঠিকঠাক হয়নি, তোদের সাথে একটু কথা বলবো, তোরা একটু শুনবি আমার কথা, এরকম ভাবে। কেউ যদি স্টুডেন্টদের পড়াও, যদি একটু বুঝতে পারবে এরকম স্টুডেন্ট কেউ হয়, বা প্রফেশনাল জায়গায় কেউ বা টিচার্স কেউ, তার সাথে কথা বলো, ঠিক আছে? এবং ফাইনাল যে জায়গাটা, যার সাথে কথা বলার জন্যই তার জন্ম বা তার প্রফেশনালটার জন্ম, সেটা হচ্ছে আমাদের মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমাদের মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাজ কি? তার যে মানসিক অসুস্থতার মধ্যে বা মানসিক অসুবিধার মধ্যে দিয়ে সে দীর্ঘদিন ধরে যাচ্ছে, এবং এই যে স্টেপগুলো বললাম, নিজের সাথে প্রথমে কথা বলা, বাড়ির লোকের সাথে তারপর কথা বলা, বন্ধুদের সাথে কথা বলা, টিচার্স বা অন্য কোনো প্রফেশনালের সাথে কথা বলা, এইসব স্টেপগুলো পেরিয়ে সে আর কিছু করতে পারছে না, তখন তার শেষ জায়গা হচ্ছে সেই মুহূর্তে আমরা হসপিটালে এসে, নিয়ার বাই হসপিটালে, তোমাদের প্রত্যেকটা সাব ডিভিশন হসপিটালে, তোমাদের কাঁদিতে আমি আছি, অন্যান্য সাব ডিভিশনে অন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছে, মেন্টাল হসপিটাল আছে, মেডিকেল কলেজেস আছে, অনেক অপশন তোমাদের কাছে, বিনামূল্যের অপশন এগুলো সব। বাকি তো প্র্যাকটিসিং সাইকোলজিস্ট তো প্রচুর আছে যারা প্রাইভেট চেম্বার্স করে, প্রাইভেটলি দেখে, অনলাইন কনসালটেন্সি নেন, সেটা আলাদা। কিন্তু আমি বলছি যে গভর্নমেন্ট সেক্টর থেকে যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেটা একদম হসপিটালে 2 টাকা টিকিট, যে কোনো হসপিটালে, আর তোমাদের আর কোনো বেসিক্যালি যদি সাইকিয়াট্রিস্ট না দেখো আর কোনো চার্জেস বেয়ার করতে হবে না, সবার কাছে এটুকু টাকা থাকে, চলে যাবে ইমিডিয়েট, তার কাছে চলে যাবে যদি মনে হয় আমি আর হ্যান্ডেল করতে পারছি না, ঠিক আছে? এবং তা গভর্নমেন্ট আমাদেরকে আরো একটা নাম্বার দিয়েছে, যে নাম্বারটা আমি তোমাদেরকে প্রথমেই দিয়ে রেখেছি, সেই নাম্বারটা সবসময় নিজের কাছে অ্যাভেলেবেল রাখবে বা মুখস্থ করে রাখবে। ধরো রাত বিরেত দরকার পড়লো, যে আমার এখন প্রচন্ড অস্বস্তি হচ্ছে, এখন মনে হচ্ছে নিজেকে হার্ম করবো বা নিজে কিছু একটা এক্সট্রিম স্টেপ নেব, তখন ওই নাম্বারটাতে কল করো। 24/7 সমস্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা তোমাদের কথা শোনার জন্যই ওখানে বসে রয়েছে, তাদের ওই একটি কাজ। সুতরাং তোমরা ভাববে না আমাদের কথা শোনার জন্য এই পৃথিবীতে কেউ নেই, তোমাদের কথা শোনার জন্য অনেক অপশনস আছে, জাস্ট তোমাকে একটু উঠে জিনিসটার কাছে যেতে হবে, তাই না? কারণ তাদের কাছে তো তোমাদের সবার নাম্বার নেই যে সে জানতে পারবে কার কখন মন খারাপ করছে, কার কখন নিজের লাইফ থ্রেটেনিং কন্ডিশন আসছে বা নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় আসছে। ওই নাম্বারটা তোমরা কল করবে 24/7, তারা তোমাকে সেই মুহূর্তে কনসাল্ট করে দেবে এবং তারপরে সাজেস্ট করবে নিয়ার বাই কোনো ক্লিনিকে, নিয়ার বাই কোনো হসপিটালে যোগাযোগ করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। যারা যারা অলরেডি নিজের কিছু সেলফ হার্মিং কাজ করেছো, নিজেকে ক্ষতি করার জন্য, বেসিক্যালি বাংলায় বলতে গেলে নিজের ক্ষতি নিজে করার জন্য ফিজিক্যালি,
মেন্টালি তো আমরা প্রতি মুহূর্তে কম বেশি করেই চলছি। আচ্ছা, সেলফ হার্মিং টেন্ডেন্সির মধ্যে কিন্তু না খাওয়াও হয়, ঠিক আছে? না রাগুলো খেলাম না, আজ খেলাম না, কাল খেলাম না, এটা সেলফ হার্মিং টেন্ডেন্সি। শুধু ফিজিক্যালি করতে হবে এরকম কোনো মানে নেই, বা নিজেকে বেশি দিন মন খারাপের মধ্যে থাকতে দেওয়াটাও সেলফ হার্মিং টেন্ডেন্সি, ঠিক আছে? মন খারাপ ঠিক আছে, কিন্তু মন খারাপটা যদি খুব রেকারেন্ট হয়ে যায় দেন এই বাকি স্টেপগুলো ফলো করতে হবে। যারা সেলফ হার্মিং কোনোভাবে করেছো বা একটা টাইম অবধি করেছো, এখন আর করার প্ল্যান নেই বা এখনো করে চলেছো, আমি বলবো কেন করতে হচ্ছে এই প্রশ্নটার সম্মুখীন একটু হও, ঠিক আছে? খুব ভালো লাগছে না তো? ধরো এই যে জিনিসগুলো আমরা শুনলাম, হয়তো আমরা হাসি মজা করলাম, ঠাট্টা করলাম, গল্প করলাম, সব করলাম, বাট যে এই ফেজ দিয়ে যাচ্ছে তার তো পেন হচ্ছে। এই পেনটা, তার যে ইন্টারনাল পেন হচ্ছে তার তুলনায় কিছু মনে হচ্ছে না, সেই জন্যই কিন্তু করছে। যারা এই যে সলিউশনগুলো দিলে ইলেকট্রিক্যাল এর মধ্যে হাত ঢুকিয়ে দেবো, খুব মজা লাগবে যে সব খাচ্ছি, রেকারেন্টলি সব খাচ্ছি, খুব ভালো লাগছে। তো তুমি ভাবো ভেতরে কি হচ্ছে, ভেতরে যেটা হচ্ছে তার তুলনায় এই পেনটা আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। তার মানে কতটা ইন্টেন্স ইমোশন রয়েছে ভেতরে, যেটা বেরোচ্ছে না, যেটার কোনো ভেন্টিলেশন হচ্ছে না। আমরা ক্যাথারসিস বলি, সাইকোলজিক্যাল একটা টার্ম বলি, ইউজ করি ক্যাথারসিস। ক্যাথারসিস হচ্ছে না, এনার্জিটা বের হচ্ছে না ভেতর থেকে বাইরে। যখন কাটছি পেন হচ্ছে না, আর কেন হচ্ছে না? পেনটা তো ভেতরে অনেকটা জমে গেছে, এইটা আর কিছু মনে হচ্ছে না তখন। তাহলে এই ভেতরের পেনটা কমাতে হবে, তাহলে বাইরের পড়ার ইচ্ছেটা আস্তে আস্তে প্রয়োজনীয়তাটা চলে যাবে। তাহলে যখনই সেলফ হার্মিং করতে ইচ্ছা করছে, দেখো অ্যাঙ্গার, তারপর হ্যাপিলি থাকা বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, বা ধরো আরো প্রচুর ইমোশন আছে, হিংসা করা, কোনো কিছু রেজিস্ট করা, এগুলো সব নিয়ে আমরা জন্মেছি। কিছু নিয়ে জন্মেছি, কিছু সোশ্যালি পরে পেয়েছি। তো একটা বাচ্চা দেখবে রেগে গেলে কি করে, ছোট বাচ্চা রাগ হয় না, ওরও তো রাগ হয়, ই করে। কোনো বাচ্চা কি করে, কিছু একটা মাকে কামড়ে দিল, মায়ের ব্রেস্টে কামড়ে দিল, ছোট বাচ্চারা কি করে, ও রাগ দেখানোর ওর থেকে বেশি কিছু নেই, ও তো ফ্লাওয়ার ভাসটাকে ভেঙে দিতে পারছে না। খুব বেশি হলে আরো কি করবে, দাঁত কিরমির করবে, কিছু টান মেরে ফেলে দেবে। আর একটু বড় হলে কি করবে? তোমরা তো একটু একটু করে রাগের প্রকাশ শিখেছো, আর একটু যখন বড় হলে কি করবে? পড়বো না, পড়বো না, যাবো না, যাও, তোমরা সবাই আমার খারাপ চাও, তাই না? বলি তো, আমরা বাড়িতে বলি তো, বা আমাকে বলি তো, কোনোদিন বুঝবে না আমাদের ব্যাপারটা। জেনারেশন গ্যাপ যেটা ও বললো, আমরা ধরেই নি কোনোদিন বুঝবে না। আমরা কি কেউ বোঝানোর চেষ্টা বারবার করে দেখেছি বা 100% করেছি? অনেক বাবা মা হয়তো 100% করার পরও বুঝতে পারছে না, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার 100% কি করেছি সেটা একটু প্রশ্ন করতে হবে। বুঝতে পারবে না কারণ তার বোঝার দায় নেই, তাই না? তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমি এটার মধ্যে দিয়ে যাচ্ছি, তুমি শোনো, আমার তোমাকে এটা বলার আছে, তবেই তো জেনারেশন গ্যাপটা মিলবে। আমরা যখন বড় হচ্ছি আমাদেরও পরের জেনারেশন এসে বলবে এই হচ্ছে তো তোমার জেনারেশন গ্যাপ, কিন্তু আমি সেটা কি সলিউশন? সলিউশন নয় তো। এই গ্যাপটা কিভাবে মেটাতে হবে? আমাকে ছোট হয়ে যেতে হবে, তাকে বড় হয়ে যেতে হবে। কমিউনিকেশন, চিন্তা ভাবনা পাল্টানোর দায় সবসময় নেই। কেন? দেখো তুমি যেটা ভাবছো সেটা তো 100% ঠিক নাও হতে পারে, আমি যেটা ভাবছি সেটাও 100% ঠিক নাও হতে পারে, কিন্তু কমিউনিকেশন, লিসেনিং স্কিল বাড়াতে হবে। শুনলে অনেক কিছু সমাধান হয় বাই লিসেনিং। ধরো আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমার প্রফেশনটা আমাকে অনেকটা হেল্প করে। খুব বেশি আমাকে কোনো কিছু না হতে পারে না, এটা আমার বাড়ির লোক বলে যে সবাইতে তো তোর ঠিক আছে, প্রবলেম নেই, কিন্তু সবাই তো আর একই প্রফেশনের মধ্যে দিয়ে যায় না। আমার ক্ষেত্রেও হয়তো কিছু চ্যালেঞ্জেস আছে। এবার যখন আমার ক্ষেত্রে পার্সোনালি কিছু চ্যালেঞ্জেস আসে যেটা আমি মেনে নিতে পারছি না, তখন যেটা করব এটা তোমরা করবে, কারণ এই জিনিসটা বাবা মার সাথে হচ্ছে না, তোমাদের সাথে হচ্ছে। তোমরা করবে যখন ধরো কারণ একটা এক্সট্রিম কিছু বা কোনো একটা জিনিস যেটা মেনে নিতে পারছি না, তখন প্রশ্ন করবে নিজেকে একটু যে এটা কি মেনে নিতে পারবো, এই এক্সপেকটেশন আমি নিজের উপর চাপিয়ে রেখেছি। নাই পারতে পারি কোনো কিছু মেনে নিতে, কিন্তু রিঅ্যাক্ট কি করছি, তার আউটকামটা কি হচ্ছে। আমি মেনে নেব না বলে তার মুখ দেখা বন্ধ করে দিচ্ছি, দ্যাট ইজ নট আ পার্টিকুলার সলিউশন, তাই না? আমি মেনে নিতে পারছি না, বাট আমি তোমার সাথে আছি, তোমার এই পার্টটা আমার জন্য
নয়, বাট তবুও আমি তোমার সাথে আছি। তুমি ভাবো তো এই কথাটা যদি তোমাদের বাবা মা বলে তোমাদের কেমন লাগবে? কেমন লাগবে যে আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি না, বাট তবুও আমি তোর সাথে আছি। কিছু সমস্যা হলে আমার কাছে আস, আমি না বুঝলেও তোর পাশে থাকবো। এইটা তোমরা বাকিদেরকে দাও, ঠিক আছে? বাকিদেরকে দিলে কি হবে, তার সমস্যা তোমরা বুঝতে পারছো না, সে হয়তো ওই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, নিজেকে হার্ম করছে, এটা ওটা সেটা করছে, বাট তুমি যখনই বলবে আমি তোর সাথে আছি, তখন ও ভাববে আমি একা না। প্রথম ট্রায়াড বললাম না, হেল্পলেসনেস, হোপলেসনেস, ওটলেসনেস, ফার্স্ট ট্রায়াডটা ভেঙে যাবে। কি হবে? অসহায়তাটা ভেঙে যাবে। তুমি দেখো কিচ্ছু না করে জাস্ট আমি তোর পাশে আছি এই শব্দটা দিয়ে প্রথম ট্রায়াডটাকে ভেঙে দিবে। ওর যে গোল তৈরি হয়েছিল, গোলে একটা দাগ পড়ে গেল। তারপরে কি বলতে পারো? সে যে আশাটা করছে, সে আশা সর্বমুখটাকে উদ্বুদ্ধ করতে হবে, সে চিন্তা ভাবনা নিয়ে। ওটা তো মোটিভেশনাল স্পিকার হয়ে গেলাম আমরা। ধরো উদ্বুদ্ধ করতে পারছি না, তাহলে কি ছেড়ে দেবো? তাহলে তার সাথে আমাদের হোপলেসনেসটা কমাতে হবে, ভাবতে হবে তার জন্য হোপলেসনেস না লাগে। কি বলতে পারি? একটা দুটো শব্দই বলবো, বেশি কথা বললে সেটার আর ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো করে। হ্যাঁ, ভয় করিস না, কিন্তু সে তো ভয় পাওয়ার মতো কারণ আছে তার কাছে। সে তো চেষ্টা করেছে, যে তুমি যেটা বললে ভয় করিস না, ও তো চেষ্টা করেছে। আমাকে এমন কিছু বলতে হবে যে জিনিসটা সে চেষ্টা করে 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 তারপরেও পারছে না, এরকম যদি কিছু একটা বলি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এমন কিছু বলতে পারি। হোপলেসনেস কমানোর জন্য আমরা যেটা বলতে পারি যে তুই আমার সাথে কথা বলতে পারিস। দেখো আমি কিন্তু তাকে ভুল কিছু প্রত্যাশা দিলাম না, কিন্তু এমন কিছু একটা বললাম যেটা কাজ করতে পারে। হোপলেসনেস মানে আশা নেই তো ওর আর যে ওর কথা কেউ শুনবে বা ওর কথা কেউ বুঝবে। ও সেই সব এক্সপেকটেশন সব বন্ধ করে দিয়েছে করা। তো আমি তাকে কি বললাম, তুই অ্যাটলিস্ট আমার সাথে কথা বলতে পারিস, ঠিক আছে? এবং তার সাথে এই দুটো যখন ট্রায়াড ব্রেক হয়ে যাবে, এই ট্রায়াডটা যখন আস্তে আস্তে দুটো লাইন কেটে যাবে, আস্তে আস্তে ওটলেসনেসের ফিলিংসটা চেঞ্জ হয়ে যাবে। আর কিছু হওয়ার নেই এটা আর মনে হবে না। ওর তখন মনে হবে যে না, কিছু একটা হতেও পারে, একটুখানি সময় দিই নিজেকে, ঠিক আছে? এই জিনিসটা নিজের সাথেও করবে এবং পাশের জনের সাথেও করবে। আচ্ছা, এই অবধি আমার প্রিভেনশনের জায়গাটা তোমাদের বলা ছিল, তোমাদের কাছে নাম্বার দেওয়া আছে, কার কার কাছে হেল্প সিক করতে পারো বলা আছে। তোমাদের এবার যদি কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করার থাকে বা কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আমরা সেশনটা এখানে এবার এন্ড করব। বলো, ভেবে না, ভেবে নিয়ে জিজ্ঞেস করো। স্যার ম্যাডামদের যদি কারোর কিছু বলার থাকে প্লিজ প্রশ্ন করো। আপনি প্রথমে বললেন যে যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে তাহলে একজন মনোবিদ যাওয়া। আমাদের এখানে বিশেষ করে গ্রামের লোকেদের কাছে একটা সোশ্যাল ট্যাবু বা মিথ আছে যে ওনার কাছে যাওয়া মানে হচ্ছে মেন্টাল ডাক্তারের কাছে যাওয়া। এর জন্য কি প্রিকশন নেওয়া যেতে পারে বা এর জন্য করা যেতে পারে? আর একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা অ্যাডিকশন। এখন সেটাও কিন্তু একটা প্রচন্ড পরিমাণে আমাদেরকে পড়তে দিচ্ছে না, কনসেন্ট্রেশন করতে দিচ্ছে না। মানে এই জিনিসগুলো একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা দেখতে পাবো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই যে আমরা মোবাইল অ্যাবিউজ বা প্রচন্ড ইন্টারনেট অ্যাবিউজ, এটা তো একটা সেপারেট টপিক, সেটা নিয়ে এই সেশনে হয়তো আমরা বেশি দূর এগোতে পারবো না। একটা জিনিস খুব হয় যেটা আমি পার্সোনালি এরকম প্রচুর মানে আমরা ছেলেমেয়েদেরকেও দেখছি যাদেরকে মোবাইল না দিলে খেতে চাইছে না, মোবাইল না দিলে কথা বলছে না, বিভিন্ন ভাবে তাদেরকে কথা বলতে দেরি হচ্ছে। সপ্তাহে এরকম দেখছি মোবাইল। এবার আপনি এটার মাইল্ডার ফর্মগুলো আমায় বলছেন, আমি এরকম প্রচুর ক্লায়েন্টকে হ্যান্ডেল করি। যে রিসেন্টলি ফারাক্কাতে একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে কোনো একটা মোবাইল গেম খেলা নিয়ে একজন বন্ধু, মানে 2-3 জন বন্ধু অপর একজন বন্ধুকে মেরে ফেলেছে এবং মেরে ফেলে তার বডিটাকে নিখোঁজ করে দেওয়ার চেষ্টা করেছিল, অ্যাক্সিডেন্টালি পাওয়া গেছে। তো সেই যে কেসটা হয়েছিল এটা মেন্টাল হসপিটালেই এসেছিল কেসটা। তো আমারই যারা কলিগ তারাই হ্যান্ডেল করেছে, তারা তাদের এক্সপিরিয়েন্স আমাকে বলেছে। তো এরকম কিন্তু আকছার হচ্ছে, মোবাইল দেবে না, চলো সুইসাইড করবো। যদি গেম খেলি, কোনো একটা গেমের অ্যাডিকশন হয়ে গেছে, গেমের এখন প্রচুর রকম মাধ্যম আছে, তো সেই জায়গায় কিছু একটা হচ্ছে। সর্বক্ষণ তো গেম নিয়ে পড়ে থাকতে হবে, নাহলে তো আমি জিততে পারবো না, কোনো একটা কিছু থেকে হেরে যাব। তো আমাদের এই ইগোগুলো কেন এত ঠুনকো হয়ে যাচ্ছে, একটু নিজেকে
ইগো হয়, একটা ফ্রয়েডিয়ান ইগো, সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমরা চলতি ভাষায় যেটাকে ইগো বলে ব্যবহার করি, সেই ইগো নিয়েই আমি কথা বলছি। ফ্রয়েডিয়ান ইগো, অ্যাকচুয়ালি ইগো কিন্তু খুব হেলদি জিনিস, যেটা আমাদের ইমোশনাল ব্যালেন্স করতে হেল্প করে, কিন্তু সেটা ফ্রয়েডিয়ান বা সাইকোলজিক্যাল ইগো। যে ইগো আমরা প্রত্যেকেই তোর খুব ইগো হয়ে গেছে, ইগো মানে যেটা আমরা চলতি ভাষায় ব্যবহার করি, সেই ইগোটা কেন এত ঠুনকো হয়ে যাচ্ছে যে একটা জিনিস আমাকে এত দূর নিয়ে চলে যেতে পারে। তার মানে কি কোথাও আমাদের মধ্যে রেসলেসনেস অতিরিক্ত বাড়ছে, কোথাও গিয়ে কি নিজের ভালো লাগা বা অন্যের ভালো লাগার জায়গা থেকে আমরা অনেকটা বেশি সরে যাচ্ছি? এই প্রশ্নগুলো করতে হবে একটুখানি, যে আমাকে ছোটবেলায় একটু যখন ছোট ছিলাম তখন কি কি জিনিস স্টিমুলেট করতো, আজকে সেগুলো স্টিমুলেট করছে না। ঠিক আছে, করছে না, কেন করছে না? কেন করছে না? এই প্রশ্নগুলো নিজেকে নিজে একটু করতে হবে। আর আপনি যেটা বলছেন যে গ্রামে গঞ্জে যে ট্যাবু, শুধু গ্রামে গঞ্জে নয়, এটা আমি রীতিমতো ব্যাঙ্গালোরে থেকেছি 2 বছর। ব্যাঙ্গালোরেও যখন কেউ যাচ্ছে, ব্যাঙ্গালোরে একটা ইনস্টিটিউট আছে, আমার হাজব্যান্ড সেখানে পিএইচডি করতে, তো আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো ওদের রামান রিসার্চ ইনস্টিটিউটে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নেই। তো তোমরা কতটা জানো আমি জানি না, রিসার্চ যে ইনস্টিটিউটগুলো হয় সেখানে তো সবাই রিসার্চাররা থাকে, জুনিয়র সায়েন্টিস্ট রিসার্চাররা কাজ করেন। তো তাদের কিন্তু ক্রনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা পেপার পাবলিকেশনের স্ট্রেস থাকে, গাইড কথা শুনছে না, গাইডকে দিয়ে কাজ করানো যাচ্ছে না, কোনো স্ক্রিপ্ট পাঠিয়ে যে গাইড চেক করছে না, বিভিন্ন রকম স্ট্রেস থাকে। আমি কিন্তু এটা পুরো একদম রিসার্চ ইনস্টিটিউটের কথা বলছি, বা পরবর্তীকালে আইআইটিসগুলোর কথাও আমি বলছি। সেখানে কোনো সাইকোলজিস্ট নেই। সেইখানের কোনো পেশেন্ট কেউ যদি মনে করে আমার একটা সাইকোলজিক্যাল ফার্স্ট এড দরকার, তাহলে তাকে নিভ্যান্সে যেতে হবে। নিভ্যান্সের সাথে কোল্যাব করা আছে ইনস্টিটিউটে, তো নিভ্যান্সে গিয়ে তাকে তার প্রবলেমের কাউন্সেলিং সেশনস করিয়ে আনতে হবে। এবার আপনি যে প্রশ্নটা করলেন, এখানে আমি ধরেই নিলাম যে বেশিরভাগ মানুষ একটু লিমিটেড অবধি পড়াশোনা করেছে, হায়ার এডুকেশনটা একটা লিমিটেড পিরিয়ড অবধি থাকে। কিন্তু একটা আইআইটি বা রিসার্চ ইনস্টিটিউটে যারা রয়েছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনেক বেশি। তারা যখন যেতে চাওয়ার প্রশ্ন উঠছে, যাচ্ছে না। তার মধ্যে ওরা কাজ করছে। কেন যাচ্ছে না? যদি আমাকে পাশের ও ভাবে যে আমি কোনো মেন্টাল কেসের মধ্যে রয়েছি, বা আমি কোনো মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে রয়েছি যেটা কোনোভাবে হয়তো চেঞ্জ করা যাবে না, ভয়, লজ্জা, অস্বস্তি। সুতরাং এটা কোনো গ্রামে হয় না শুধু, এটা কোনো শহরে হয় না, এটা স্কুলে হয় না, এটা কলেজে হয় না, এটা ফ্যামিলিতে হয় না। আমাদের সিম্পল একটা রুলস আমরা বলি, শরীর, মন। মন বলে আলাদা কোনো অর্গান নেই, মন হচ্ছে ব্রেনেরই একটা অংশ। ব্রেন দিয়ে একটা ফরমেশন হয় যেটাকে আমরা মন নাম দিয়েছি। তো যেরকম কেটে গেলে আমি কি লজ্জা পাই কারোর কাছে যেতে? কারণ যন্ত্রণাটা তো আমার হচ্ছে, কষ্টটা তো আমার হচ্ছে। সেরকম আমি চেষ্টা করব যখন আমার মনের কষ্টটা হচ্ছে তখনও যাওয়ার। যদি মনে করি ফ্যামিলিকে না জানিয়ে যাবো, ইনিশিয়ালি না জানিয়েই যাব, কিন্তু যাব। তাহলে আমি যখন যাব, উল্টো দিকে যে মানুষটা তো প্রফেশনাল, তার কাছে গিয়ে তো আমি বলবো আমি না ফ্যামিলিকে না জানিয়ে এসেছি, আমি কিভাবে হ্যান্ডেল করবো ব্যাপারটা বুঝতে পারছি, ফ্যামিলিকে কিভাবে জানাবো, বা আমি যে এই যে হেল্পটা নিচ্ছি এটা কিভাবে ইন্ট্রোডিউস করাবো তাদের সাথে বুঝতে পারছি না, সে হেল্প করে দেবে। কিন্তু নিজের প্রিপেয়ারনেসটা থাকতে হবে। আমি কোনোদিন বলবো না, আমার কাছে এরকম ক্লায়েন্টও আসে আমার হাজবেন্ড কিছুতেই জানা যাবে না আমি এসেছি, অথচ সে কিন্তু ম্যারিটাল কাউন্সিলিং করতে এসছে, সমস্যা তার হাজবেন্ডের সাথে, অথচ হাজবেন্ডকে কিছুতেই জানানো যাবে না যে ও এসছে। আমি কি করে তার সাথে কাজ করবো? আমি তো তার পার্টটা শুনতে পাচ্ছি না, তো হাজবেন্ডের পার্টটা আমি শুনতে পাচ্ছি না, ওনারও তো বক্তব্য আছে। সেই ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করিয়ে চেষ্টা করি, সব ক্ষেত্রে পারি এরকম এক্সপেকটেশন আমরা রাখিও না, এবং সম্ভবও নয়। চেষ্টা করি যাতে তাকে সেই স্টেটে আনা যায় যে না, যেহেতু আপনি যে কাজটা করতে এসছেন সেটা দুজনের সাথে, সেহেতু তাকে একটু নিয়ে আসুন, বলুন যে আমার মনটা ভালো থাকে না, সেই জন্য আমার মনে হচ্ছে যে কোনো একজন স্যার বা ম্যাডামের সাথে একটু কথা বলবো, তুমি আমার সাথে একটু যাবে। এরকম ভাবে বললে হবে না তোমার কাউন্সেলিং দরকার, চলো, কেউ যাবে, তাই না? শুধু আমার সাথে একটু যাবে। বা যখন আমরা ধরো যাচ্ছি, বাবা মা নিয়ে যাচ্ছে, তখন যদি বাবা মা এইভাবে অ্যাপ্রোচ করে যে তোর আমার সাথে তো কিছু একটা প্রবলেম হচ্ছে, বনিপনা হচ্ছে না, কিছু একটা নিয়ে ক্রমাগত অশান্তি হচ্ছে,
বা আমরা যখন বাবা মাকে নিয়ে আসবো, দেখো তোমার কথাটা হয় আমি বুঝতে পারছি না বা আমারটা তুমি বুঝতে পারছো না, কিছু তো একটা হচ্ছে। কি হচ্ছে কারোর সাথে একটু কথা বলবো, কি হচ্ছে, মনটা কেন ভালো লাগছে না, একটু সেটা নিয়ে কারোর সাথে কথা বলতে যাচ্ছি। এইটুকু বললে কিছুটা হয়তো নিউট্রালাইজ করা যায়। আর কারোর কিছু প্রশ্ন, আর কেউ কিছু প্রশ্ন আছে? প্রশ্ন আছে না? তাহলে আমরা এখানে সেশন আজকে শেষ করব। তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা হসপিটালে গিয়ে কথা বলতে পারো। আমি আর 5 মিনিট নেব। প্রথমে অসংখ্য ধন্যবাদ এমন একটা ব্রেনস্টর্মিং সেশনের জন্য ম্যামকে। আমি এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। তার আগে আমি 5 মিনিটের বেশি একটিও নেব না, কত লাগবে না, 3 মিনিট। কালকের আমাদের স্টুডেন্টরা একটা কম্পিটিশনে গেছিল, শুধু ফার্স্ট সেমিস্টারের তার রেজাল্ট এসছে। আমাদের 4টে সেকশনের রেজাল্টে আমি জাস্ট একটু বলে দিচ্ছি, যাদের নাম বলবো একটু তোমরা দাঁড়াবে আর সবাই একটু তাদের হাতটা দিবে, একটু পয়সা ছবিগুলো। কালকে ডিবেট কম্পিটিশনে আমাদের কলেজ থেকে সেকেন্ড হয়েছে আলো। এসে রাইটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে রত্নদীপ হুইমান। সেকেন্ড হয়েছে সংঘমিত্রা দাস। স্লোগান কম্পিটিশনের 3টে প্রাইজই কাদিরাজ কলেজ পেয়েছে। ফার্স্ট হয়েছে সংঘমিত্রা, সেকেন্ড হয়েছে প্রীতিশা যে আসেনি, আর থার্ড হয়েছে আলম। আমি এবার ভোট অফ থ্যাঙ্কসের জন্য পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এইচওডিকে ডেকে, এবং তারপরে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের স্যার আমাদের 1 মিনিটের জন্য একটু সময় নেবে, তোমাদের আর 2 মিনিট বসতে দিচ্ছি। Afternoon, one and all present here. On behalf of NSS Kandiraj unit, we would like to extend our heartfelt gratitude to today's speaker, Susmita Madam, clinical psychologist at Kandi Hospital. So we would like to express our heartfelt gratitude to her for bestowing us with her intelligence, and a sincere thanks to all the NSS members, our program officer Mr. Kapur sir, and all the NSS committee, and all the teaching and non-teaching staff, and all my dear students for making today's event a success. Thank you once again. Thank you.